বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির গণসমাবেশে জড়ো হয়েছে দলীয় নেতাকর্মীরা। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা 2:30টায় গণসমাবেশ শুরু হবে। গণসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে পায়ে হেঁটে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকে নয়াপল্টনে। গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দর্শক, গণসমাবেশ স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ইমরুল, সমাবেশে লোক সমাগম কেমন হয়েছে আমাদের জানাবে এবং প্রধান অতিথি হিসেবে তারেক রহমান কখন বক্তব্য রাখবেন এই বিষয়ে কি তথ্য আছে? এখনো আধা ঘন্টা বাকি আনুষ্ঠানিকভাবে বিএনপির এই আজকের গণসমাবেশটি শুরু হতে। এই মুহূর্তে সঙ্গীত পরিবেশন চলছে জাসাসের উদ্যোগে। সকাল থেকে এই কার্যক্রমটি চলছে। আর বেলা 2:30টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির এই ঢাকা বিভাগীয় গণসমাবেশটি শুরু হবে। আজকে সব বিভাগীয় বিএনপি কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকায় আজকে তারা সমাবেশ করছে। অন্যান্য বিভাগের র্যালির আয়োজন বিএনপির তরফ থেকে করা হয়েছে। বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন জায়গায় বিভাগীয় কর্মসূচিতে অংশ নেবেন। এইখানে ঢাকার যে কর্মসূচি, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি সভাপতিত্ব করবেন। লন্ডন থেকে এইখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিভাগের যতগুলি জেলা রয়েছে, ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট রয়েছে, সকাল থেকেই এই নেতাকর্মীদের এই স্রোত নয়াপল্টন অভিমুখে। এই মুহূর্তে ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন দর্শক যে একেবারে লোকারণ্য হয়ে পড়েছে এই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং আশপাশে যত রাস্তা রয়েছে একেবারে বলা যায় যে জনসমুদ্রে পরিণত হয়েছে। পশ্চিম দিকে আমরা দেখেছি যে কাকরাইল মোড় ছাড়িয়ে প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে সেখানে ছড়িয়েছে এই লোকসমাগম, এবং পূর্ব দিকে ফকিরের গোল মোড় ছাড়িয়ে প্রায় আরামবাগ পর্যন্ত ছড়িয়েছে আজকের বিএনপির এই সমাবেশের লোক সমাগম। বিএনপি কেন্দ্রীয় নেতারা কিছু নেতারা এই এখন পর্যন্ত চলে এসেছেন। বিএনপির মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন এই ঢাকার কর্মসূচিতে আজকে থাকবেন। ওনারা দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেলা 3টা নাগাদ ওনারা এই মঞ্চে এসে উপস্থিত হবেন। আর যে বিষয়টি জানতে চেয়েছেন নাহিদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কখন বক্তব্য রাখবেন, দলের তরফ থেকে জানানো হয়েছে যে বিকেল 5টা নাগাদ উনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে বক্তব্য রাখবেন। এবং দলের নেতাকর্মীরা আশা করছেন যে তিনি দলের যে অবস্থান এবং আগামী নির্বাচন কেন্দ্র করে বিএনপির যে অবস্থান সেই বিষয়টি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় এটি দ্বিতীয় সমাবেশ। বিএনপির 5 তারিখের পর 2 দিন পরে বিএনপি একটি সমাবেশ করেছিল, সেখানেও বক্তব্য রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রোগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আসলে একটি অডিও বার্তা ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। সেই প্রোগ্রামের 1 মাস 10 দিন পরে বিএনপি আরও একটি সমাবেশের আয়োজন করেছে ঢাকায়, এবং দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা এখানে একটি ব্যাপক শোডাউনের একটি তারা পরিকল্পনা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যেই লাখো কর্মী সমর্থক এবং জনতার উপস্থিতি নয়াপল্টন এবং আশপাশের এলাকায়, এবং সবাই অপেক্ষায় আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কি নির্দেশনামূলক বক্তব্য দেন তাদের উদ্দেশ্যে সেটি শুনবার জন্য। ফারজানা, আমরা বিএনপির সমাবেশের প্রস্তুতি এবং এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। এবারে সমাবেশ স্থলের বাইরে যেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, তার সাথে আমরা যুক্ত হচ্ছি। সাদেক, সমাবেশ স্থলের বাইরে লোক সমাগম কেমন দেখছেন এবং কতদূর পর্যন্ত এই লোক সমাগম দেখছেন আপনি? হ্যাঁ
কি শুরু করব? স্টেজ খালি করে দেন, আমাদের সবাইকে নামতে হবে, আমাদের শিল্পীদের ফিরে নাও, সবাই নাও। মঞ্চের ডান পাশে মহিলা দলের চেয়ারগুলোতে যারা বসে আছেন, মঞ্চের ডান পাশে মহিলা দলের চেয়ারে যারা বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি। আচ্ছা, মঞ্চের বাম পাশে এই আশিস আমরা আবারও সাদেকের সাথে যুক্ত হবার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে। এদিকে ঢাকার বাইরে দেশের সব বিভাগে সমাবেশ এবং র্যালি করছে বিএনপি। এর মধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ এবং র্যালিতে অংশ নেয় বিএনপির হাজার হাজার নেতাকর্মী। নগরীর প্ল্যানেট পার্ক এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসতে শুরু করে নেতাকর্মীরা। র্যালির শুরুতেই সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কুমিল্লায় র্যালি এবং সমাবেশ চলছে। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি সমাবেশ স্থলের বাইরে, যেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। আবারও যুক্ত হচ্ছি তার সাথে। সাদেক, আপনাকে জিজ্ঞেস করছিলাম যে সমাবেশ স্থলের বাইরে লোক সমাগম কেমন দেখছেন এবং কতদূর পর্যন্ত এই লোক সমাগম দেখতে পাচ্ছেন আপনি? নাহিদ, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এটি আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে এখানে পুরোনো পল্টনের যে রাস্তাটি, বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে যে রাস্তাটি পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে অসংখ্য নেতাকর্মীরা তারা ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো থেকে আসছেন। তাদের প্রত্যেকের হাতে কিন্তু দলীয় যে পতাকা, তার পাশাপাশি বাংলাদেশের জাতীয় যে পতাকা সেটি রয়েছে এবং প্রত্যেকের মাথায় আমরা দেখছি বেশিরভাগ মানুষ যারা বিভিন্ন অঙ্গ সংগঠন সেটিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা আলাদা আলাদা ক্যাপ পরিধান করেছেন এবং এই ক্যাপ পরিধান করার কারণে তাদের আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা করে তারা পরিচয় দিয়ে দিচ্ছেন। দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারা কিন্তু সীমিত পরিসরে তাদের যে আয়োজনটি ছিল, এবার কিন্তু তার ভিন্নতা পেয়েছে। আপনি জানেন যে 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবের পর বিএনপি তাদের নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত। এই উজ্জীবিত তার অবস্থান আমরা এখানে দেখতে পেয়েছি। তার উজ্জীবিত যে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীরা এখানে এসেছেন। এখন কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আগামী দিনগুলোতে যতটা দ্রুত সম্ভব তারা চাইছেন যে সংস্কারগুলো হবে, সেই সংস্কারগুলো করে দিয়ে তার একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক একটি সরকার যেন খুব দ্রুত দায়িত্ব নিয়ে নেয়। আর আপনি নিশ্চয়ই জানেন যে 2.5টায় মূল যে প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলে যে কেন্দ্রীয় নেতারা তারা বক্তব্য দেওয়া শুরু করবেন। তার আগে এখানে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে অসংখ্য নেতাকর্মী আসছেন। আপনাকে জানিয়ে রাখি যে শুধু এই জায়গায় নয়, এখানে যে পিছনের যে জায়গা রয়েছে, বিশেষ করে কাকরাইল এবং কাকরাইলের পিছনের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ওইদিকে যদি বলি যে ফকিরাপুর, সেদিকেও কিন্তু কানাকানা পরিপূর্ণ হয়েছে এবং এর আশপাশে যে ছোট ছোট গলিগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু কানাকানা পরিপূর্ণ হয়ে গেছে। অধিকাংশ নেতাকর্মীরা তারা শোডাউন করছেন এবং জানান দিচ্ছেন যে এতদিন থেকে তারা যে বঞ্চিত হয়েছেন, তারা যে বাক স্বাধীনতা পাননি, সে বাক স্বাধীনতা যেন ফিরে পাওয়া হয়, সে বাক স্বাধীনতা যেন আগামী দিনগুলোতে তারা চর্চা করতে পারেন এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো, গণতান্ত্রিক মূল্যবোধগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো যে সচল করার বিষয়টি, সেটি যেন সংস্কারের মাধ্যমে আবার ফিরে পান এবং এখানের যে নেতাকর্মীরা তারা যেন মুক্তভাবে সাংবিধানিক যে অধিকার, সমাবেশের অধিকার, সেই অধিকারগুলো ফিরে পান। একই সঙ্গে যারা বিরোধী দলে থাকবেন, আমরা কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সাংবিধানিক যে অধিকারগুলো সেটি যেন অন্তত পালন করা হয় এবং সেটি যেন তারা সরকারের যদি তারা গঠন করতেও পারেন, সেক্ষেত্রে তারা বিরোধী দলগুলো যারা রয়েছেন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করবেন। তো এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মী কিন্তু মূল প্যান্ডেলের দিকে যাচ্ছে। 2:30টার দিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সেই প্রোগ্রামটি শুরু হবে। সেটি বিকেল নাগাদ হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপি মহাসচিব, তার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে। হয়তো এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা দেবেন আগামী দিনগুলোতে তারা কিভাবে চলবেন, যেন কোথাও দখলদারি না হয়, যেন কোথাও যেন তাদের যে সুনাম, সে সুনাম যেন
অক্ষুণ্ণ থাকে। একই সঙ্গে তিনি আগামী দিনের দিক নির্দেশনা দেবেন বলে আমরা জানতে পেরেছি এবং নির্বাচনের যে রূপরেখা সেটি নিয়েও পরবর্তীতে তিনি কথা বলবেন এবং কর্মীদের উদ্দেশ্যে তার সর্বশেষ বক্তব্য তিনি দিবেন। এই ছিল আসলে সর্বশেষ অবস্থা। আমরা আবারও জানছিলাম বিএনপির গণসমাবেশের খবর। দর্শক, এবারে আমরা ঢাকার বাইরে যাব, খুলনায়। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, আপনি খুলনায় বিএনপির সমাবেশের প্রস্তুতি বা সেখানকার সার্বিক পরিবেশ সে সম্পর্কে আমাদের জানাবেন। জি নাহিদ, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে খুলনাতে বিএনপি যেখানে সমাবেশ করছে এখানে ইতিমধ্যে আমরা দেখছি সমস্ত মোড়ে মোড়ে লোকজন এসেছে। আর আমি এই বিষয়ে আমাদের খুলনা ওই যে ডিভিশনাল যে সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিতের কাছে জানতে চাইবো যে আপনার সমাবেশ সম্পর্কে একটু বলেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে বিএনপির পক্ষ থেকে ঢাকায় সমাবেশ এবং ঢাকার বাইরে সকল বিভাগীয় সদরে আমরা শোভাযাত্রা কর্মসূচি নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে খুলনা থেকে এখানে সংক্ষিপ্ত সমাবেশের পর আমরা শোভাযাত্রা বের করব। খুলনা বিভাগের 10টি জেলা এবং একটি মহানগরের বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেবে। আমরা এই কর্মসূচির মাধ্যমে একটি বার্তাই দিতে চাই, 16 বছর যাবত যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি, যে এই লড়াইয়ে আমাদের অনেক ত্যাগ রয়েছে, আমাদের নিবেদন রয়েছে, আমাদের আত্মত্যাগ রয়েছে, যেটি দেশবাসী জানে। আজকে এই কর্মসূচির মাধ্যমে আবারও দেশবাসীকে এই বার্তাটুকুই দিতে চাই, যতদিন পর্যন্ত না গণতন্ত্র পুনরুদ্ধার না ঘটবে, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিল, রাজপথে থাকবে ইনশাল্লাহ। জি, আপনি শুনলেন নাই, আমি কিন্তু একটু আগে দেখেছি এখানে শিববাড়ি মোড়ে সমাবেশ হচ্ছে, ওদিকে কিন্তু ফেরিঘাটের মোড়, এদিকে জোড়াঘাট, প্রচুর লোকজনের সবাই কিন্তু যাচ্ছে এদিকে। জি নাহিদ, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। দর্শক, আমরা খুলনা থেকে জানছিলাম বিএনপির সমাবেশের প্রস্তুতি এবং তাদের কর্মসূচি সম্পর্কে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে মোট 9টি অভিযোগ দায়ের করা হলো এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিরুদ্ধে। বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ত তাদেরকে বের করতে হবে। এখানে বিধিবিধানের কিছু সংস্কার, এখানে প্রসিডিওরের কিছু সংস্কার, নিরপেক্ষ বিচারক নিয়োগ এবং এই তদন্ত প্রক্রিয়া, এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া, এই সবগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম যাতে বলতে না পারে। মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। উপদেষ্টা বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এই কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে হবে। এই বিষয়ে সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে বলে তিনি মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি না কমাতে পারলে এই সরকারের সাফল্য আসবে না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজেট সহায়তা, ব্যাংক এবং আর্থিক খাতের সংস্কারে ঋণ সহায়তা দিতে বিশ্বব্যাংক সম্মত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিউ ভারহেইসের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। তারল্য সংকট কাটাতে সংস্থাটি সহায়তা দেবে বলেও জানান উপদেষ্টা। অর্থ উপদেষ্টা আরও বলেন, এবছরের মধ্যে কিছু অর্থ ছাড় করবে সংস্থাটি, তবে এক্ষেত্রে কিছু শর্ত দিলেও তা সহজ এবং পালন করা সম্ভব। বাংলাদেশের জন্য প্রায় $1 বিলিয়ন ঋণ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদন হতে পারে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে: বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা ঠিক করা এবং নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আমাদের রিফর্মগুলির জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি,
তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক শর্তগুলো তো যে এইড যখন আসবে বা এসে আসবে এর আগে আমাদের কতগুলো অ্যাকশন নিতে হবে, তাই না? এবং যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয়। জনগণ শুধু নির্বাচন এবং ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, তারা আন্দোলনে অংশ নিয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তির জন্য। জনগণের সমর্থনে সেই সংস্কার কাজ চলছে বলে মন্তব্য করেছেন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হচ্ছে, এছাড়াও তাদের সাথে যোগাযোগ হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। আসিফ মাহমুদ বলেন, ছাত্রদের দ্বারা রাজনৈতিক দল গঠনের ব্যাপারে গুজব ছড়াচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই বলে জানান তিনি। আসিফ বলেন, তাদের প্রত্যেকের নিজস্ব পেশা আছে, রাষ্ট্রীয় এই দায়িত্ব শেষে সকলে যার যার কাজে ফিরে যাবে। অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে। দর্শক, সমাবেশ স্থলের আমাদের সহকর্মী আছেন ইয়ামুল আজিজ সাদেক, আমরা আবারও ফিরে যাচ্ছি তার কাছে কিছু তথ্যের জন্য। সাদেক, আমাদেরকে জানাবেন যে এই বিএনপি সমাবেশকে নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে? আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী আছে তাদের কানায় ভরে গেছে, এটাই বলা যায়। আসলে এই নয়াপল্টনের পুরো জায়গাটি যদি আপনাকে দেখাতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ স্কাউট ভবন থেকে শুরু করে এর আশপাশে যে জায়গাগুলো আছে, নাইটাঙ্গেল, কাকরাইল শাখা, পুরো জায়গাটি আপনাকে দেখাতে চাই। নানা রঙের নানা ক্যাপ পরে তারা কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই আয়োজনে আমরা যে বিষয়টি আপনাকে জানাতে চাই, কারণ দীর্ঘদিন থেকে তারা বলছেন যে তারা এ ধরনের সমাবেশের অধিকার আসলে পাননি। একটি বিষয় আপনাকে জানাতে চাই যে মানুষগুলো অনেকদিন থেকে এই সমাবেশে অংশগ্রহণ করতে পারে না। বিশেষ করে পেশাজীবী যে সংগঠনগুলো রয়েছে, পেশাজীবী সংগঠনগুলোকে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি যে আর এই সমাবেশে অংশগ্রহণ করতে আমরা দেখছি। একটি খবর আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে এখানে আনুষ্ঠানিক যে শুরু হওয়ার কথা রয়েছে 2:30টায়, সেটি এখন শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে মূল আনুষ্ঠানিকতা, সেটি মূল প্যান্ডেলে শুরু হয়েছে। এখানে বিভিন্ন দলগুলো অবস্থান নিয়েছে। বিএনপির সংগঠনের যে অঙ্গ সংগঠনগুলো তারা কিন্তু অংশগ্রহণ করছে। এখানে কৃষক দল রয়েছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং অন্যান্য জেলাগুলো থেকে অসংখ্য নেতাকর্মীকে আমরা এখানে আসতে দেখেছি। যেই জায়গায় বলা যায় যে ফকিরাপুল থেকে শুরু করে নাইটাঙ্গেল, পুরো জায়গাটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অসংখ্য নেতাকর্মীরা সেই সকাল 11টা থেকে কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে এই জায়গাগুলোতে এসেছে। যেহেতু কোরআন তেলাওয়াত চলছে, এই জন্য এখানে স্লোগান কিন্তু এখন বন্ধ রয়েছে। আপনাকে জানাতে চাই, আজকে এই যে এখন যে সমাবেশ শুরু হলো, এই সমাবেশে কেন্দ্রীয় নেতারা মূলত বক্তব্য দিবেন। কেন্দ্রীয় নেতারা গণতন্ত্র দিবস উপলক্ষে তাদের রূপরেখা কি সেই বিষয়গুলো নিয়ে যেমন কথা বলবে, তেমন সর্বশেষ বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর কিংবা আগে আমরা যে বিষয়টি জানি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। এবং তারেক রহমানের যে বিষয়গুলো নিয়ে আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে তিনি কিন্তু দীর্ঘদিন থেকেই এই ভার্চুয়ালি তিনি তাদের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হচ্ছেন। যেহেতু তিনি এখন পর্যন্ত দেশে আসেননি, তিনি আজকে মূলত আগামী দিনে দলের যে নির্দেশনা দিবেন, দল কিভাবে চলবে, আগামী দিনগুলোতে দল কিভাবে আরো এগিয়ে নিয়ে যাবেন, কিংবা এই যে ভোটের যে অধিকার ফিরে পাওয়ার বিষয়টি রয়েছে, সেই ভোট সংস্কারের পরে যদি ভোট শুরু হয়, সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি হবে, সেই বিষয়টি আমরা দেখছি। আমরা আপনাকে দেখাতে চাই একজন পঙ্গু যিনি এখানে এসছেন, যিনি যে স্বচ্ছল নয়, এমনও অসংখ্য মানুষ যারা বিভিন্ন সময় আন্দোলনের সময় তাদের পা হারিয়েছেন, কিংবা যারা ডিসেবল রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। এবং শুধু এই জায়গাগুলোতে নয়, আমরা যদি আপনাকে দেখাই যে
ফকিরাপুলেও কিন্তু অসংখ্য বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন এবং তারা বলছে যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে তারা যেন গণতন্ত্র ফিরে পান, এই আশা কিন্তু তাদের অধিকাংশ নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘদিন থেকে যারা সমাবেশ করতে পারেননি, সেই সমাবেশ তারা আজকে তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারেননি, নানাভাবে বাধা দেওয়া হয়েছিল। আজকে কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে পুলিশের অবস্থান খুব একটা দেখিনি, তবে এখন পর্যন্ত দলীয় নেতাকর্মীরা বেশ স্বাচ্ছন্দ্যভাবে এবং সুশৃঙ্খলভাবে কিন্তু এই জায়গাগুলোতে অংশ নিয়েছেন। আপনাকে জানাতে চাই, তারা রাজনৈতিক অবস্থানে, বিএনপি যেহেতু একটি বড় দল, তারা রাজনৈতিক অবস্থান হিসেবে তাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে, শোডাউন দেওয়ার চেষ্টা করছে। আগামীতে যেহেতু ভোটের মাঠ, সেই ভোটের মাঠে কে কতটা শক্তিশালী সেই বিষয়গুলো কিন্তু জানান দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা বলছেন যে তারা তাদের যে গুছিয়ে ওঠার যে সংগ্রাম, তাদের নেতাকর্মীদের এবং তাদের যে দল গোছানোর যে সংগ্রাম, সেই দল গোছানো তারা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমানের সাথে কথা বলেছি, তিনিও বলেছেন যে এখন তাদের মূল কাজ হবে দল গোছানো, এবং দল গোছানোর সাথে সাথে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা যেন খুব শক্তিশালীভাবে ক্ষমতায় ফিরে আসতে পারেন। এই কারণে মানুষগুলোকে ইয়ে করতে পারেন, মানুষগুলো যেন তাদের কথাগুলো শোনেন এবং মানুষের যে চাওয়া পাওয়ার অধিকার, দীর্ঘদিন যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে যেই আশা আকাঙ্ক্ষা ছিল মানুষের, বিশেষ করে মানুষের বৈষম্য বিরোধী একটি সমাজ, গণতান্ত্রিক অধিকার, সমাবেশের অধিকার, মানুষের কথা বলার অধিকার, সেই অধিকারগুলো তারা ফিরিয়ে দিতে চাইছেন, তা ফিরিয়ে পেতে চাইছেন। একই সঙ্গে বলছেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার যে সংস্কারগুলো হাতে নিয়েছেন, এই সংস্কারের কাজগুলো যেমন তাদেরকে আশাবাদী করছে, একই সঙ্গে তারা বলছেন নির্বাচিত যে একটি প্রতিনিধি দল, বিশেষ করে তারা আশা করছেন যেহেতু তারা একটি বড় দল, তারা তাদের দল গুছিয়ে তারা নির্বাচন করবেন, তারা ক্ষমতায় আসবেন এবং সেটি ক্ষমতা আসার মাধ্যমে তারা অন্যান্য যে দলগুলো এতদিন স্পেস পায়নি তাদেরকেও সেই স্পেসটি দেওয়া হবে, তাদেরকেও সেই জায়গাটি দেওয়া হবে এবং এরই মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক, আজকে যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, সেই দিবসটির কার্যক্রম ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যদিও পুরো জায়গাটি কানায় কানায় পরিপূর্ণ। এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা আজকের বিএনপির সমাবেশকে নিয়ে তাদের প্রস্তুতি এবং কর্মসূচি সম্পর্কে আরো কিছু তথ্য জানছিলাম।